আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি এমসিকিউ সিরিজ চলছে, আজকে তার থার্ড ক্লাস। চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে। কিভাবে করতে হবে সেটা আবার বলে দিচ্ছি। কোশ্চেন পাওয়ার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবে, কোশ্চেনে লেখার জায়গাটাকে ফাঁকা রাখবে, উত্তর এবং উত্তরের পর যে নোটসগুলো বলা হচ্ছে সেটা খাতায় নোট ডাউন করবে, পরে কোশ্চেনটা তুলে নেবে। সো কোশ্চেন সেজ, in which year English medium of instruction was implemented in the education system in India? ভারতবর্ষের এডুকেশন সিস্টেমে ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশন কবে থেকে শুরু হয়, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে কোনো একটা কোশ্চেন আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম। বলো তো দেখি। হ্যাঁ দাদা, 1835-এ। হ্যাঁ, ভেরি গুড। 1835 ইজ দ্য রাইট আনসার। 1835-এ এটা কে করেছিল বলো তো? স্যার ম্যাকঅলে। স্যার ম্যাকঅলে করেছিল। হ্যাঁ, কার সহযোগিতা নিয়ে? না, লর্ড রাজা। ও। বেন্টিং, লর্ড বেন্টিং অ্যান্ড রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এই দুজনের সহযোগিতা নিয়ে তিনি এটি করেছিলেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমাদের ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেলকে বলতে পারো বেন্টিং সম্পর্কে? এটা মনে রাখবা যে ফার্স্ট গভর্নর জেনারেল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিং। আচ্ছা চলো, এখানে আর বলার কিছু নেই। এটা বলো, দ্য লিডার অ্যান্ড ইন্সপায়ার অফ দ্য ইয়াং বেঙ্গল মুভমেন্ট। ইয়াং বেঙ্গল মুভমেন্ট, নব্যবঙ্গ আন্দোলন, নব্যবঙ্গ আন্দোলনের নেতা কে? ডিরোজিও। ভেরি গুড, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ইয়ং বেঙ্গল মুভমেন্টের যে লিডার এবং ইন্সপায়ার সে হচ্ছে ডিরোজিও, ঠিক আছে না? আচ্ছা, এখানে তোমরা বাকি তিনটে নাম দেখতে পাচ্ছ। একটা দেখতে পাচ্ছ রামমোহন রায়, ডেভিড হেয়ার আর একটা আলেকজান্ডার ডাফ। এই তিনটি নাম খুব গুরুত্বপূর্ণ। কেন জানো? কারণ এই তিন ভদ্রলোক মিলে, রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার আর আলেকজান্ডার ডাফ, এনারা মিলে 1817 সালে একটা কাজ করেছিল। সেটা কি? এই তিনজনে মিলে 1817 সালে একটি কাজ করেছিল, সেটা হচ্ছে হিন্দু কলেজ এস্টাবলিশ করেছিল। দে স্টার্টেড হিন্দু কলেজ। হিন্দু কলেজ, হিন্দু কলেজের স্থাপনা করেছিল এই তিনজন, রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ, ইন দ্য ইয়ার 1817। ওকে, হিন্দু কলেজ বর্তমানে কি নামে পরিচিত বলো তো? হিন্দু কলেজ প্রেজেন্টলি নোন অ্যাজ, প্রেজেন্টলি, প্রেসিডেন্সি হ্যাঁ, কলেজ। নোন অ্যাজ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা কলেজ চাইবে না কেন। চলো, তারপর বলো, who had prepared the proclamation known as Mahazar issued in September 1579? তো সবার প্রথমে এই কোয়েশ্চেনটা, মাহাজার কি জিনিস এটা আগে বোঝার চেষ্টা করো। জানো মাহাজার কি? ডু ইউ নো মাহাজার? হোয়াট ইজ মাহাজার? না দাদা। দেখো, মাহাজার হচ্ছে, আমরা জানি যে মোগল সম্রাট আকবর, মোগল সম্রাটকে আকবর, সে একটা ধর্ম মত চালু করেছিল যার নাম কি ছিল? দিন ই ইলাহি। দিন ই ইলাহি। এই দিন ই ইলাহি সম্পর্কে, মানে দিন ই ইলাহিটা তো প্রথম ছিল, নতুন একটা বিষয় ছিল। তা এই দিন ই ইলাহি ধর্মটা কি, এখানে কিভাবে প্রার্থনা করতে হয়, এখানে উপাস্য কে, এখানে কারা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ দিন ই ইলাহি এই ধর্মের যাবতীয় ডিটেলস, সেই ডিটেলসটাকেই বলা হয় মাহাজার। বোঝা গেল কিনা? আকবরের খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে শেখ মুবারক। এই শেখ মুবারক, আকবর এনাকে খুবই রেসপেক্ট করতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, যার কারণে তিনি তার দিন ই ইলাহি সম্পর্কে লোকজনকে জানানোর জন্য তার রাজ্যে এই মাহাজার নামা বা মাহাজার ইস্যু করেছিল।
তাহলে মাহাজারে আমরা কিসের ইতিহাস জানতে পাই? না, মাহাজারের মধ্যে আমরা দিন ই ইলাহি সম্পর্কে জানতে পাই। ওকে, সেই মাহাজার ইস্যু করেছিল কে? শেখ মুবারক। ওকে, ক্লিয়ার হলো? আবুল ফজল আর আবুল ফৈজি এরা দুজন হচ্ছে ভাই ভাই। আবুল ফজল এর রচনা কি বলো? আইন ই আকবরী। আবুল ফজল লিখেছেন কি? আবুল ফজল লিখেছেন আইন ই আকবরী। আইন ই আকবরী লিখেছেন, যেটা কিনা আকবরের কি বা আকবর নামা বলতে পারো। আকবর নামা, আকবর নামা। ওকে, আর ফৈজি কি করেছেন? ফৈজি মনে রাখবা, সমস্ত ট্রান্সলেশনের কাজ কিন্তু ফৈজি করেছিল। ঠিক আছে, ফৈজি ট্রান্সলেশনের কাজ করেছিল। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন করো। দাদা বলো। বলছি কি ওই মেজারটা আরেকবার একটু বলবে কি জিনিসটা? মহাজারটা হচ্ছে, দেখো, আকবর দিন ই ইলাহি যে ধর্মমত চালু করেছিল, হ্যাঁ, এই দিন ই ইলাহি ধর্মমতের বিষয়টা কি লোককে জানাতে হবে তো, যে এইটাতে এই কয়বার প্রার্থনা করতে হয় বা এর উপাস্য দেবতা এ। হ্যাঁ, তো দিন ই ইলাহি সম্পর্কে যাবতীয় জিনিস জনগণকে জানানোর জন্য একটা মানে প্রক্লেমেশন, একটা ঘোষণা। বুঝতে পারছো কি বলেছি? মানে স্যার প্রচারক টাইপের নাকি, মানে আচ্ছা যিনি আচ্ছা এটাকে একটা প্রচারপত্র বলতে পারো, একটা প্রচারপত্র। হুম, একটা প্রচারপত্র ঠিক আছে বলতে দাদা। পারো। ওকে, হু ওয়াজ দ্য অথর অফ গীত গোবিন্দ? জয়দেব। জয়দেবের মাটি থেকে কেউ আছো? জয়দেবের মাটি থেকে কেউ আছো? কি বলেন স্যার? বলছি জয়দেবের মাটি থেকে কেউ আছো? মানে জয়দেবের দেশের বাড়ির এলাকা থেকে কেউ আছো? বীরভূম না স্যার, বীরভূমের কাছাকাছি আছি, ইলাম বাজারের কাছাকাছি। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে যে গীত গোবিন্দ, জয়দেব। গীত গোবিন্দের মধ্যে যে সারবস্তু সেটা কি বলতে পারো? হ্যালো, এই আমার না আজকে পড়ানো আছে, আমি ভুলেই গেছিলাম। ঠিক আছে, আমি তো ভুলে গেছিলাম। ছি ছি ছি, কি ঘটনা ঘটে গেল বলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে। কি অবস্থা, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, বলো। হ্যাঁ, চলো কন্টিনিউ স্যার করছি। একটা কথা ছিল, বলছি যে আগের মানে ওই যে দুটো পিডিএফ পাঠিয়েছেন না, একটা বায়োলজি আর একটা আপনার পশ্চিমবঙ্গের ভূগোলটার, হ্যাঁ হ্যাঁ, তো বলছি এগুলো কি স্যার প্রিন্ট করে নেবো অবশ্যই প্রিন্ট করে নেবে। না লিখে নিয়ে? অবশ্যই প্রিন্ট করে নেবে, লিখতে হবে না, প্রিন্ট করবে। দেখো ভাই, প্রিন্ট করবে। এরকম করে তোমরা প্রত্যেকটা বিষয়েরই কিন্তু কোশ্চেন পাবে। ওকে, এবং ইম্পর্টেন্ট নোটস। প্রিন্ট করে একটা চ্যানেল ফাইল আর কি করে নিলাম। একদম একদম প্রিন্ট করে পিন আপ করে নেবে বইয়ের মতন করে। ওকে, যেমন করে আমরা বুক বাইন্ড আচ্ছা। করি সেরকম করে হ্যাঁ বইয়ের মতন পিন আপ করে নেবে। আমি প্রত্যেককে বলছি, দেখো, বিসিএস এর সিলেবাস তোমরা বুঝতেই পারছো, একটু আলোচনা করি। বৃহৎ সিলেবাস, অনেক কিছু পড়বার, কিন্তু ভাই আমার কথা শোনো, আমি তোমাদের ম্যাটেরিয়াল যেগুলো প্রোভাইড করব,
জাস্ট এইগুলোকে একটু মন দিয়ে পড়ো। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফিটা দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের ভূগোল, ঠিক তো? তোমরা যদি শেষের দিকে যাবে, পিডিএফটা শেষের দিকে গিয়ে দেখবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আছে। 20 বছরের কোয়েশ্চেন রেখেছি, কিন্তু আমি 20 বছরের বেশি হবে বোধ হয়। 1 মিনিট দাঁড়াও, কত দিন পর্যন্ত দেখে হতো, 23 সাল পর্যন্ত, অর্থাৎ এই যে আমাদের যে লাস্ট বিসিএসটা হলো 2000 সাল থেকে শুরু করে 2001 থেকে 23 মানে 22 বছরের কোয়েশ্চেন পেপারের মধ্যে পাবে আর কি, যে জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কি জিজ্ঞেস করা হয়েছে প্রশ্ন। তুমি ওখানে দেখবে যে এখানে 70% কোয়েশ্চেন কমন কোয়েশ্চেন, বহুবার পরীক্ষাতে রিপিট করে করে প্রশ্ন করেছে। এবং পশ্চিমবঙ্গের ভূগোলের যে নোটটা তোমাদের প্রোভাইড করা হয়েছে, এর বাইরে আর কিছু পড়বার দরকার নেই। ওকে, এবার তবু আমি আমি পড়াবো, কিন্তু অবশ্যই পড়াবো আমি সবই, কিন্তু এর মধ্যে থেকে যেটা ইম্পর্ট্যান্ট বলবো সেটা কিন্তু মাথায় রাখবে। সো যে পিডিএফটা আজকে দেওয়া হয়েছে, যদি এটা এ সপ্তাহের কাজ নয়, এ সপ্তাহের কাজ কোনটা তোমাদের দিয়েছি বলো তো? যে সপ্তাহটা চলছে, বায়োলজিটা। হ্যাঁ একদম ঠিক, বায়োলজি। এই সপ্তাহের কাজ কিন্তু বায়োলজিটা, আগামী সপ্তাহের কাজ কিন্তু এই পশ্চিমবঙ্গের ভূগোলটা, ঠিক আছে? এরকম কিন্তু বিভিন্ন জিনিস যখন যেটা দেব, যেভাবে পড়তে বলবো সেটাকে সেভাবে পড়ে রাখবে। এগুলো কিন্তু দেখো, এখন যে উইকলি টেস্টটা হচ্ছে, উইকলি টেস্টটা কিন্তু জাস্ট নিজেদের নলেজ ইনক্রিজ করার জন্য। মক টেস্ট কিন্তু আমি এখনো শুরু করিনি, ঠিক আছে? সেই মক টেস্ট শুরু করলে কিন্তু প্রত্যেকের পার্টিসিপেশন চাই, এবং 95% মার্কও চাই কিন্তু। সো এর জন্য আমাদের 1-1.5 মাস সময় লাগবে, কারণ আমরা পড়ে তো নিব তারপর তো। চলো, স্যার গীত সেটা গোবিন্দ। করে নেবো। আর বলছি ওই যেটা ইংলিশে, বায়োলজিটা যেটা পুরো ইংলিশ আছে, ওটা একটু পড়তে পড়তে একটু সময় লাগবে, আর নাহলে বাংলাতে তো একটু হলে ভালো তো। হ্যাঁ হ্যাঁ, কি প্রবলেম দেখো, ইংরেজিতে পড়তে অসুবিধা হবে না, ইংরেজিতে পড়ো ভালো করে। না স্যার, অসুবিধা না, মানে একটু সময় লাগবে, আমি সেটা বলতে চাইছি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধার কথাটা নয়। ঠিক আছে, ইউ মে টেক টাইম। কারণ বুঝতেই পারছেন স্যার, আমরা বাংলা মিডিয়ামে, এবার সেখান থেকে আপনার যতক্ষণ না বাংলাতে মিনিংটা করে ট্রান্সলেট করতে পারবো, ততক্ষণ ওটা উদ্ধারই করতে পারবো না স্যার, এরকমটাই। হ্যাঁ ঠিক আছে, পড়ো ভাই, পড়ার চেষ্টা করো। ওখানে আমাদের 2020 সাল পর্যন্ত দেওয়া আছে, 21, 22, 23টা আমি পরে নোট দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, চলো এই সপ্তাহের কাজটা কমপ্লিট করে ফেলো, আর বাকি যা থিওরি ক্লাস চলছে তো চলছে। চলো, আচ্ছা, এখানে কলহন দেখতে পাচ্ছ, কলহনের লেখা একটি গ্রন্থের নাম কি বলতে পারো? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানতে পাওয়া যায় বলো তো? কাশ্মীর। হ্যাঁ, কাশ্মীরের ইতিহাস জানতে পাওয়া যায়, ভেরি কাশ্মীর গুড। স্যার। হ্যাঁ, কাশ্মীরের ইতিহাস জানতে পাওয়া যায় এই কলহনের থেকে। কালিদাস সম্পর্কে বলবার অনেক কিছু আছে, দেখি কালিদাসের স্পেসিফিক একটা কোয়েশ্চেন আসুক, সেখানে কালিদাস সম্পর্কে টোটাল নোটটা লিখিয়ে দেবো। আচ্ছা চলো নেক্সট, চলো। দাদা, ওই যে গীত গোবিন্দ, ওটার বললে না সামারিটা কি? হ্যাঁ, গীত গোবিন্দ হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেরই একটি পার্ট, যেটি জয়দেব রচনা করেছিলেন। মানে পদ্মাবতীকে উনি দেখেছিলেন আর কি। পদ্মাবতী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, যেমন মীরাবাই। হ্যাঁ, রাজস্থানের মীরাবাই যেমন ভগবান শ্রীকৃষ্ণের ডিভোটি ছিল, ঠিক তেমনি আমাদের বাংলায় পদ্মাবতীও কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন, ভক্ত ছিলেন। সেই কারণে সেই পদ্মাবতীর সম্পর্ক, বা পদ্মাবতীর যে ভগবানের প্রতি যে আরাধনা, সেই বিষয়টাতে তিনি জয়দেব এই গীত গোবিন্দের মধ্যে রেখেছেন। ওকে, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেরই একটি পার্ট বলতে পারো এটাকে। ওকে, ঠিক আছে দাদা। তোমাদের জয়দেবের একজন, রাজারাও, স্যার রাজারাও কি? হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো। বলছি স্যার, ডি যা অপশনটা যে আছে, রাজারাও, উনি ওনার উনি কে আর কি, ওনার সম্বন্ধে সেরকম জানা নেই। রাজারাও যে ইম্পর্ট্যান্ট নয়, থাকলে তো আমি বলেই দিতাম, ঠিক আছে? না, অপশনটা দেখলাম বলে স্যার হ্যাঁ, বললাম আর ইটস কি। ওকে, নো প্রবলেম। শোনো, দেখো জয়দেব, জয়দেবের এইখানে যে মেলাটা হয়, ওখানে কিন্তু বাংলার সঙ্গীতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ, যারা ওই এলাকাতে থাকো তারা কিন্তু জয়দেব সম্পর্কে একটু পড়াশোনা করে নিও, হ্যাঁ? ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করবেই করবে। সো এইটা একটু পড়াশোনা করে নিও। আমি তোমাদের এখানে অনাথ বন্ধু ঘোষ নাম শুনেছো? জয়দেবের মেলাতে ওনার আখড়া বসে, অনাথ বন্ধু ঘোষ।
পদকর্তা আর কি। উনি গীত রচনা করেন এবং গানও খুব ভালো। যাই হোক, ঠিক আছে, চলো। হু ওয়াজ দ্য অথর অফ মুদ্রা রাক্ষস? মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? বিশাখ দত্ত। হ্যাঁ, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। বিশাখ দত্তের আরেকটি বইয়ের নাম বলো তো। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস তো গুরুত্বপূর্ণ, আরেকটি বই কিন্তু জিজ্ঞেস করা হয়, সেটা মনে রাখবে, দেবী চন্দ্রগুপ্তম। বিশাখ দত্তের আরেকটি বই দেবী চন্দ্রগুপ্তম। দেবী চন্দ্রগুপ্তম এটাও কিন্তু বিশাখ দত্তের লেখা আরেকটি বই। এখানে শূদ্রক দেখতে পাচ্ছ, শূদ্রকের লেখা বইটির নাম কি? বলো। শূদ্রক। শূদ্রকের গুরুত্বপূর্ণ রচনা যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে, মৃচ্ছকটিকম। মনে পড়ছে না? মৃচ্ছ হ্যাঁ স্যার, মনে পড়ছে, কিন্তু মানে অপশনটা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে নজরের মধ্যে এসে যায়, এবারে হঠাৎ করে সেই জিনিসটা ঠিক আছে। অপশনটা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে দেখলেই আপনি নজর চলে আসে। আচ্ছা, এখানে ভাস দেখতে পাচ্ছ। ভাসের একটা গুরুত্বপূর্ণ নাটক পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, এটা হচ্ছে কি বলতো, স্বপ্ন বাসব দত্তা। স্বপ্ন, SWAPNA, বাসব দত্তা। স্বপ্ন বাসব দত্তা, এটি কিন্তু ভাসের রচনা। ওকে, চল। হু ফাউন্ডেড দ্য অ্যাংলো বেদিক কলেজ? অ্যাংলো বেদিক কলেজ কে স্থাপন করেছে? হু ফাউন্ডেড অ্যাংলো বেদিক কলেজ? সর্বপ্রথমে তো জেনে রাখো, অ্যাংলো বেদিক কলেজ কবে এস্টাবলিশ হয়। অ্যাংলো বেদিক কলেজ এস্টাবলিশড হয়েছিল 1886। 1886, 1886তে। কে করেছিল? অ্যাংলো বেদিক কলেজ করেছিল লালা হংসরাজ। লালা হংসরাজ করেছিলেন বেদিক কলেজ কবে? 1886তে। ঠিক আছে, গেল। দয়ানন্দ সরস্বতী দেখতে পাচ্ছ, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী তিনি আহ বলতে পারো যে তিনি কোন সমাজ প্রার্থনা করেছিল বলো? দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ। হ্যাঁ, আর্য সমাজ। দয়ানন্দ সরস্বতী সম্পর্কে একটু লিখে নাও। আর্য সমাজের প্রতিষ্ঠাতা। আর্য সমাজ কবে প্রতিষ্ঠা করেন? 1875। 1875-এ আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। দয়ানন্দ সরস্বতীর অরিজিনাল নেম কি ছিল বলো তো? দয়ানন্দ সরস্বতীর অরিজিনাল নেম ছিল হচ্ছে মূল শঙ্কর। মূল শঙ্কর। মূল শঙ্কর। দয়ানন্দ সরস্বতী বলেছিল গো টু বেদাস। গো টু বেদাস মানে বেদে ফিরে চলো, বা গো টু বেদাস বা গো ব্যাক টু বেদাস, একই কথা। গো টু বেদাস বা গো ব্যাক টু বেদাস। গো ব্যাক টু বেদাস, এই বক্তব্যটি তার ছিল। দয়ানন্দ সরস্বতীর কথা যদি বলো, আর একটা কথা মনে পড়ছে, হ্যাঁ, সেটা হচ্ছে স্বরাজ। স্বরাজ কথাটি, স্বরাজ কথাটি তিনি প্রথম ব্যবহার করেছিলেন। স্বরাজ কথাটি প্রথম তিনি ব্যবহার করেন। ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে দয়ানন্দ সরস্বতীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস, তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন 1875-এ। তার আসল নাম মূল শঙ্কর। তার রচিত গ্রন্থ, রচিত গ্রন্থই তো বলিনি। দয়ানন্দ সরস্বতীর রচিত গ্রন্থের নাম বলো তো? বেদ ভাষ্য। বেদ ভাষ্য। আর কি? গীতা রহস্য। গীতা রহস্য। বেদ ভাষ্য, গীতা রহস্য এনার রচনা। ওকে, আচ্ছা, চলো। দয়ানন্দ সরস্বতী। স্যার, গীতা রহস্য তো ওই বাল গঙ্গাধর এই তিলকের না? সরি সরি, হ্যাঁ তাই তো। গীতা রহস্য না, গীতা রহস্যটা হচ্ছে বিজি তিলকের, ঠিকই বলেছ। বিজি তিলকের হচ্ছে গীতা রহস্য।
বিজি তিলক। সত্যার্থ প্রকাশ হবে। হ্যাঁ, সত্যার্থ প্রকাশ, ইয়েস, সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশও কিন্তু দয়ানন্দ সরস্বতীর লেখা। আর বিজি তিলকের গীতা রহস্য, ঠিকই বলেছ, গীতা রহস্য। ঠিক। চলো তারপর কি আছে বলো। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। বিশ্বের লালা সংসদ দয়ানন্দ সরস্বতীর কোনো মানে এই পরে কি এটা বানিলেন কি, বা আরেকবার বলো, কি বললে? বলছি স্যার দয়ানন্দ সরস্বতীর কি ইনি কোনো শিষ্য ছিলেন লালা হংসরাজ, মানে যেহেতু ওনার থেকে হয়তো ইন্সপায়ার হয়ে পরে জিনিসটা বানিয়েছিলেন এরকম কিছু? না, এরকম তো আমি জানি না ভাই, তবে এনারা সমসাময়িক ছিলেন সবাই। ওকে, চলো। আচ্ছা। এরপর আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গের একটা এস্টাবলিশমেন্ট বলো তো, ইনি কি প্রতিষ্ঠা করেছিলেন? প্রার্থনা হ্যাঁ, প্রার্থনা প্রার্থনা সমাজ, সমাজ। ইয়েস, প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ। এর সালটা কত? প্রার্থনা সমাজ 1867, তাই তো? হ্যাঁ, 1867-তে প্রার্থনা সমাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে। আর আর কি? আর হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি এমজি রানাডে। হ্যাঁ, মহাদেব গোবিন্দ রানাডে দেখতে পাচ্ছি। এমজি রানাডে আহ একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন, কি বলতে পারো? পুনা সেটা হচ্ছে, সার্বজনীন সভা হ্যাঁ 1870। একদমই তাই, পুনা সার্বজনিক সভা, পুনা সার্বজনিক সভা, পুনা সার্বজনিক সভা। এটার ডেটটা কত? 1870, ইয়েস, 1870 পুনা সার্বজনিক সভা। সো এই কটাই। তারপর চলো নেক্সট। হু অ্যামাং দ্য ফলোয়িং ইন্ডিয়ান পার্সোনালিটিস ইজ অলসো নোন অ্যাজ ইয়াং টার্ক? ইয়াং টার্ক নামে কোন ভারতীয় ব্যক্তিত্ব পরিচিত? যুব তুর্কি বা নব্য তুর্কি বলা হয় নাকি ইয়াং টার্ক? চন্দ্রশেখর আজাদ, ঠিক আছে না? ইয়াং টার্ক বলা হয় চন্দ্রশেখর আজাদকে। ভগৎ সিং এর টাইটেল আছে কিছু জানো? ভগৎ সিং, ভগৎ সিংকে বলা হয় শহীদে আজম। কি বলা হয়? শহীদ এ আজম। আর টাইটেল কি? বাল গঙ্গাধরের টাইটেল কিছু বলো তো? লোকমান্য, লোকমান্য তিলক। লালা লাজপত রায়ের, এনাকে বলা হয় পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী, এই টাইটেল। ভগৎ সিং এর শহীদ আজম, চন্দ্রশেখর আজাদের ইয়াং টার্ক, বাল গঙ্গাধর তিলকের লোকমান্য, লালা লাজপত রায়ের পাঞ্জাব কেশরী। ওকে, চলো পরের প্রশ্ন। দ্য ওল্ডেস্ট ডিসাইফার্ড স্ক্রিপ্ট অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমাদের যে ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রাচীন ডিসাইফার্ড স্ক্রিপ্ট কোনটি? ইট ইজ ব্রাহ্মী, মনে রাখবে, ব্রাহ্মী। ব্রাহ্মী হচ্ছে ওল্ডেস্ট ডিসাইফার্ড স্ক্রিপ্ট, হ্যাঁ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এই ব্রাহ্মী লিপি, এটি ডিসাইফার্ড কে করেছিল? জেমস ডিসাইফার্ড বাই, প্রিন্সেপ। হ্যাঁ ইয়েস, ডিসাইফার্ড বাই জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ কবে? 1837। এই সালটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে জেমস প্রিন্সেপ এই ব্রাহ্মী লিপি ডিসাইফার করেছিল কবে? 1837 সালে, 1873, 1837। ওকে, আচ্ছা। আর সেই সময় ডিসাইফার করা অন্য লিপিগুলো কি ছিল বলতো? ব্রাহ্মী ছিল, খরষ্ঠী ছিল, হুম, খরষ্ঠী ছিল, আরমাইক ছিল, আরমাইক, আর কি গ্রিক, এই যে এই কয়টা। ঠিক আছে, একই সময়ে কিন্তু এগুলো ডিসাইফার্ড হয়েছে। আমাদের যখন আমরা বুদ্ধিস্ট টেক্সটের কথা বলি, কোন টেক্সটের কথা বলি?
বুদ্ধিস্ট টেক্সট। তো ম্যাক্সিমাম বুদ্ধিস্ট টেক্সট কোন ভাষায় রচিত হয়েছে বলো তো? ম্যাক্সিমাম বুদ্ধিস্ট প্রাকৃত। টেক্সট পালি ভাষায় রচিত হয়েছে। হ্যাঁ, পালি ভাষায়। এই পালি পালি স্যার, ভাষায় পালি পালি। মোস্ট অফ দ্য বুদ্ধিস্ট টেক্সট আর রিটেন ইন পালি স্ক্রিপ্ট। ওকে, তো পালিতে আমরা জানি না তিনটে পিটক আছে না, ত্রিপিটক আছে না, ত্রিপিটক। ত্রিপিটকের মধ্যে কি কি আছে? হ্যাঁ ত্রিপিটকের স্যার, মধ্যে চিত্রপীঠের বিনয়পিটক আর অবতরণ হ্যাঁ, করতেন। ত্রিপিটকের মধ্যে রয়েছে হচ্ছে কি কি? একটা রয়েছে হচ্ছে বিনয় পিটক, বিনয় পিটক। আর একটা রয়েছে কি? সূত্র পিটক। আর একটা রয়েছে কি বলো? অভিধর্ম পিটক। অভিধর্ম পিটক। এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে বিনয় পিটকের সংকলন কে করেছিলেন বা রচনা কে করেছিলেন। তো মনে রাখবে, বিনয় পিটকের সংকলন করেছিলেন মঙ্ক উপালি। উপালি, হ্যাঁ। আর সূত্র পিটকের সংকলন করেছিলেন মঙ্ক আনন্দ। আর অভিধর্ম পিটকের সংকলন করেছিলেন হচ্ছে তিস্য, মোগালীপুত্র, মোগালীপুত্র তিস্য। এটা খুব ইম্পর্ট্যান্ট, লিখে নাও। বুদ্ধিস্ট টেক্সটগুলো ম্যাক্সিমাম পালি ভাষায় রচিত হয়েছে এবং সেই ক্ষেত্রে বিনয় পিটক উপালি রচনা করেছে, সূত্র পিটক আনন্দ রচনা করেছে, আর অভিধর্ম পিটক হচ্ছে মোগালীপুত্র তিস্য রচনা করেছে। ঠিক আছে, চল। দ্য ওল্ডেস্ট রক কাট আর্কিটেকচার ইজ ফাউন্ড ইন, সর্বপ্রাচীন যে রক কাট আর্কিটেকচার সেটা কোথায়? হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি স্যার, একবার মানে ছোট হয়নি। আগের স্লাইডটা দেখাবো? হ্যাঁ, নাও দেখো। ঠিক আছে। চলো এই কোশ্চেনটার উত্তর করো দেখি। হুম, বলো, দ্য ওল্ডেস্ট রক কাট আর্কিটেকচার ইজ ফাউন্ড ইন রাজস্থান, বিহার, কর্ণাটকা, মিজোরাম। কর্ণাটকা। না না, তা কেন হবে? সর্বপ্রাচীন কেভ কোনটা বলো দেখি? বরাবর কেভ না? হুম, বরাবর কেভ সব থেকে প্রাচীন না? তাহলে বরাবর কেভ কোথায় রয়েছে? বিহারে রয়েছে। এটা ইজ ইন বিহার। তাহলে ওল্ডেস্ট রক কাট বিহারে দেখা গেছে। আর এই ওল্ডেস্ট রক কাট কোনটি? এটা হচ্ছে বরাবর কেভস। বরাবর কেভস, হ্যাঁ, বরাবর কেভস। এই বরাবর কেভসটা না, এটা একটা নোট লিখে রাখো। আর মনে রাখো যে বরাবর কেভসটাই হচ্ছে ওল্ডেস্ট রক কাট আর্কিটেকচার ইন ইন্ডিয়া। ওকে, আর এই যে বরাবরের কেভস গুলোকে না অশোকের নাতি ছেলে দশরথ, এমন করে লেখো যে দিস কেভস ওয়্যার গিফটেড টু আজীবিকাস। আজীবক সেক্ট ছিল না, সেই আজীবিকাসদেরকে দিয়ে দিয়েছিলেন বাই অশোকাস, অশোকাস গ্র্যান্ডসন দশরথ। অশোকের গ্র্যান্ডসন দশরথ এই বরাবর কেভসটাকে আজীবক শেখদেরকে দিয়ে দিয়েছিল। হুম, এই আজীবিকা সেক্টের এস্টাবলিশ কে করেছিল বলো দেখি? আজীবিকা, এটা কিন্তু বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের সমসাময়িক একটা সেক্ট। আজীবিকা সেক্টের প্রতিষ্ঠাতাকে, ফাউন্ডার কে?
গোশলা মাস্কারি পুত্র, মনে নেই? গোশলা মাস্কারি পুত্র, গোশলাটাই মনে রাখবে, গোশলা মাস্কারি পুত্র বা গোশলা। আজিবিকা সেক্টের ফাউন্ডার ছিলেন ইনি। ওকে, চলো। চলো, এটা আমাদের বোধহয় লাস্ট কোয়েশ্চেন আজকের। আছে কি আর কোয়েশ্চেন? ও হ্যাঁ, আছে। চলো, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য গদর পার্টি? গদর পার্টির নেতা কে ছিলেন? নিচে গদর পার্টির নেতা কে ছিলেন? কি হবে স্যার? লালা হরদয়াল, তাই তো? লালা হরদয়াল গদর পার্টির নেতা ছিলেন। দেখো, গদর পার্টি, এই গদর পার্টি স্টার্টেড ইন 1913। কোথায় এটা হয়েছিল বলো? কোথায় হয়েছিল? সান ফ্রান্সিসকো শহর, নিউ ইয়র্ক। হ্যাঁ, গদর পার্টি সম্পর্কে বেশ কতগুলো পয়েন্ট লিখবো, যা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব খুব গুরুত্বপূর্ণ। হুম, এটা হয়েছিল স্যান ফ্রান্সিসকো, ঠিকই বলেছো, স্যান ফ্রান্সিসকো, স্যান ফ্রান্সিসকো, ইউএসএ। আচ্ছা, এটা গেল। এর ফার্স্ট প্রেসিডেন্টের নাম বলো, ফার্স্ট প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট কে হয়েছিলেন গদর পার্টির? গদর পার্টির ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে এস ভাকনা, মানে সোহান সিং। নোট করছো তো? সোহান সিং ভাকনা, 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 সোহান সিং ভাকনা। এবং ইনি ফাউন্ডারও বটে, ফাউন্ডার প্রেসিডেন্ট, মানে ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন সোহান সিং ভাকনা। ওকে, সোহান সিং ভাকনা। এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে গদর পার্টি কিসের সংস্করণ? মনে রাখবে, গদর পার্টিকে আগে যে নামে বলা হতো, ইট ওয়াজ প্রিভিয়াসলি নোন অ্যাজ, কি বলতো বলতো, প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন, প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, গদর পার্টি আগে প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন ছিল, এটাকেই পরবর্তীকালে গদর পার্টি নামকরণ করা হয়। ওকে, আচ্ছা, এই গদর পার্টির লিডার্সদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে লিডার্সের তালিকায় কারা কারা আছেন। তো সেই লিডার্সের তালিকাটা একটু নিয়ে নাও। আমরা দুজন তো অলরেডি পেয়েই গেলাম, যে সোহান সিং ভাকনা, সোহান সিং ভাকনা, লালা হরদয়াল, লালা হরদয়াল, আর হচ্ছে কে বলতো, আর মৌলভী বরকতুল্লাহ, ইয়েস, মৌলভী বরকত উল্লাহ। আর কে আছে বলো? কি নাম? বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তোমার আছে হচ্ছে কাশিরাম, কাশিরাম, পণ্ডিত কাশিরাম। চলো, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো পরীক্ষায় এসছে সেটাই আমি লেখাচ্ছি। হ্যাঁ, পণ্ডিত কাশিরাম, পণ্ডিত কাশিরাম মুরাউলি, পণ্ডিত কাশিরাম মরাউলি। আর একটা আছে কি, আহ বাবা কেশর সিং, বাবা কেশর সিং, বাবা কেশর সিং, টাইটেলটা ভুলে গেছি, বাবা কেশর সিং, যাকে এটা কোন মনে রাখলেই হবে। আচ্ছা, এখান থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, বিসিএস এ কয়েকবার জিজ্ঞেস করেছো, সেটা বলছি। যেমন বলা হয় যে লিডার অফ গদর পার্টি, লিডার অফ গদর পার্টি অফ
বেঙ্গল অ্যান্ড ওড়িশা। বেঙ্গল অ্যান্ড ওড়িশার গদর পার্টির নেতা কে ছিলেন? ঠিক আছে, যতীন্দ্রনাথ। একদমই তাই, যতীন্দ্রনাথ মুখার্জি। লিখে রাখো, যতীন্দ্রনাথ মুখার্জি, যতীন্দ্রনাথ মুখার্জি। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা ডব্লিউবিসিএস এ বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, বিশেষ করে মেইনসে। লিডার অফ গদর পার্টি অফ বেঙ্গল অ্যান্ড ওড়িশা, বাংলা এবং ওড়িশায় গদর পার্টির দায়িত্বে ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি। ওকে, ভেরি গুড। চলো, দামোদর সাভারকার এর এখানে দেখতে পাচ্ছ, বীর দামোদর বিনায়ক দামোদর সাভারকার বা বীর সাভারকার যেটাকে আমরা বলি। তো বীর সাভারকার একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম কি বলো তো? ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ বলতে পারো আধুনিক যুগের। সেই বইটার নাম হচ্ছে 1857 ইন্ডিয়ান ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, তার মানে 1857 সালের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এইটাকে বীর সাভারকার বলছেন যে এটি ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই বইটি তিনি রচনা করেছেন। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। হু ইজ দ্য রাইটার অফ ফেমাস বুক কাবুলিওয়ালা? কাবুলিওয়ালা বইটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ টেগর, একদমই তাই, কাবুলিওয়ালা বইয়ের রবীন্দ্রনাথ টেগর। আচ্ছা, মুন্সি প্রেমচাঁদ, মুন্সি প্রেমচাঁদের একটা বই আমাদের বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে গোদান। ঠিক আছে না, গোদান বইটি, এটা মনে রাখবা। মুন্সি প্রেমচাঁদের অনেক বই আছে, তোমরা গুগল করে নিতে পারো, বাট ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে গোদান বইটি মনে রাখবা, এটাই জিজ্ঞেস করা হয়েছে কয়েকবার, মুন্সি প্রেমচাঁদের গোদান। আচ্ছা, এবং সব আরেকটা মজার কথা বলি, মুন্সি প্রেমচাঁদের কাহিনীগুলো সত্যিই খুব ভালো কাহিনী ছিল। তোমরা যদি একবার ইউটিউবে সার্চ করো দেখবা ওর কাহিনীগুলো না নাটকের মতন করে, এবং ওখানে যারা অ্যাক্টিং করেছে সত্যি অসাধারণ অ্যাক্টিং করেছে, আমি মাঝে মাঝে দেখি, তোমরা দেখতে পারো, তাহলে হ্যাঁ দেখাও হবে, মনোরঞ্জন হয়ে যাবে। সুন্দর সুন্দর করে নাটকগুলোকে করেছে মুন্সি প্রেমচাঁদের, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এইখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখছো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কতগুলো রচনা আমাদের পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করা হয়। এটা একটু জেনে নাও। যেমন বঙ্কিমচন্দ্রের যে গ্রন্থটা আছে আনন্দমঠ, আনন্দমঠ, এই আনন্দমঠ উপন্যাস বঙ্কিমচন্দ্রের জিজ্ঞেস করা হয়, এবং সালগুলো ইম্পর্ট্যান্ট, যে কোনটা আগে কোনটা পরে, ক্রনোলজিক্যাল অর্ডারেও সাজাতে বলে কিন্তু। আনন্দমঠ লিখেছিলেন হচ্ছে 1882, আনন্দমঠ 1882। তারপর তার আর একটা বলো কি, দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী, এটা রচনা হচ্ছে এর 2 বছর পর 1884, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। তার আর একটা রচনা ইম্পর্ট্যান্ট আছে, দেবী এই চৌধুরানী। দাঁড়াও দাঁড়াও, দুর্গেশ নন্দিনী 1884 নয়, একটু ভুল করেছি, দাঁড়াও, দুর্গেশ নন্দিনীটা হচ্ছে 1865, ইয়েস, এটা একটু ঠিক করে নাও, 1865, 1865, 1865। আনন্দমঠ 1882, ইটস ওকে, নো প্রবলেম। দুর্গেশ নন্দিনীটা তিনি রচনা করেছেন হচ্ছে 1865 সালে, আর 1884 সালে যেটা রচনা করেছেন সেই বইটার নাম হচ্ছে দেবী চৌধুরানী। হ্যাঁ, দেবী চৌধুরানী, তুমি দেবী চৌধুরানী বললে ওই জন্য আমার এটা মনে পড়লো, দেবী চৌধুরানী, মনে রাখবা, দেবী চৌধুরানী। ঠিক আছে, এই বই তিনটি জিজ্ঞেস করা হয় ক্রোনোলজিক্যাল অর্ডারে, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী। তাহলে দুর্গেশ নন্দিনী সবার আগে লেখা, তারপর আনন্দমঠ, তারপর দেবী চৌধুরানী। আমাদের যে বন্দে মাতরম গীতটা রয়েছে না, বন্দে মাতরম, এই গীতটা আমরা কোত্থেকে পেয়েছি? বন্দে মাতরম গীত পেয়েছি আমরা আনন্দমঠ থেকে পেয়েছি। ওকে, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। চলো, আর কি বলার আছে? দেখো,
একটা কথা বলি, এক জায়গায় হচ্ছে গান্ধীজি, আর এক জায়গায় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুইজনের মধ্যে কিছু একটা রিলেশন আছে। কি রিলেশন বলতে পারো? গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে টাইটেল দিয়েছিল গুরুদেব, আর রবীন্দ্রনাথ গান্ধীজিকে টাইটেল দিয়েছিল মহাত্মা। ওকে, তাহলে গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব টাইটেল দিয়েছিল, আর রবীন্দ্রনাথ ইন রিটার্ন গান্ধীজিকে মহাত্মা টাইটেল দিয়েছিল। ভালোই একটা কায়দা। ওকে, গেল, এটুকুনি বলার আছে, আর কি বলবো। খান আব্দুল গফর খান সম্পর্কে তো প্রিভিয়াস আলোচনা করেছি। চলো, আচ্ছা বেশ, তাহলে এই পর্যন্তই ছিল মোটামুটি আজকে। আর যেহেতু আজকে আমার মনেই ছিল না যে আজকে আমার ক্লাস আছে, এই জন্য কোয়েশ্চেনও তোলা হয়নি নতুন করে। সো এইটুকুনি থাক, ভালো থেকো সবাই, গুড নাইট। 8:30টার সেশনে দেখা দাদা হবে। পরের অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হুম।